বিজেপি এবং সিপিএম দুজনেই মানে সম্মিলিতভাবে যদি গোটা বাংলাকে উত্তপ্ত করার পূর্ণ প্রচেষ্টা করেছিল কিন্তু এরাই, এবং এরা কিন্তু পূর্ণভাবে চেয়েছিল যে গোটা বিষয়টা গোটা বাংলাকে কিভাবে উত্তপ্ত করে বাংলাদেশে পরিণত করবে। যদি বাংলাদেশে পরিণত করার পূর্ণ চেষ্টায় কেউ থাকে সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারী স্বয়ং। তাহলে উনি কিন্তু নিজেই স্বীকার করছে যে বাবা আমি কিন্তু যেই কাজটায় আছি আমি সেটাই পূর্ণভাবে অসফল। আরজিকর আবহে আবার একটা বড় মোড়ক দেখা গেল। তার কারণ দেখা যাচ্ছে একেবারে পণ্ডিত অজয় চক্রবর্তী, সঙ্গীত শিল্পী, তার ভাই সঞ্জয় চক্রবর্তী, তাকে নাবালিকা শ্লীলতাহানি, তিনি গান শিখতেন, সেই নাবালিকা শ্লীলতাহানির জন্য গ্রেফতার করা হলো। কার ফ্ল্যাট থেকে? শ্রেয়া ঘোষাল, তারই অ্যাসিস্ট্যান্ট, তার ফ্ল্যাট থেকে, মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হলো। সেখানে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এনারা চুপ কেন? সিলেক্টিভ বিপ্লবী কুণাল ঘোষ বলছেন। একদমই ঠিকই বলছেন, জানেন তো, কারণ এই কথাটা আমরা বারবার বলেছিলাম যে এই যে গোটা যদি আমি বলি যে হেনস্থা, ঠিক আছে, মানে যে জিনিসটা দিয়ে আজকে অনেক মেয়েরাই সাফার করছে। যদি আমি তন্ময় ভট্টাচার্যের কথাটাও তুলি, একটা সাংবাদিক বোনকে সাফার করতে হচ্ছে এরকম একটা সমান বিষয় নিয়েই আর কি, কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু কিছু লোকজন কথা বলেনি। তুমি এই জিনিসটা লক্ষ্য করেছো? তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক এই বিষয়টার ব্যাপারে কিন্তু পূর্ণভাবে অবগত, জানো তো। এবং আমরা বারবার একটা জিনিস বলেছি যে যখন আমরা কোনো বিষয়ে কথা বলছি আমাদের কিন্তু এইটুকুনি শির দ্বারা সত্যি থাকতে হবে যাতে প্রত্যেকটা বিষয়ে আমরা সেই জোর কণ্ঠেই বলতে পারি, অর্থাৎ গলা ছেড়েই প্রতিবাদটা করতে পারি। যেমন তিলোত্তমা কেন্দ্রিক বিষয় আমরা প্রত্যেকেই পথে নেমেছিলাম, প্রত্যেকেই কিন্তু বলেছিলাম জাস্টিস ফর তিলোত্তমা, প্রত্যেকেই বলেছিলাম আরজিকর কেন্দ্রিক বিষয় আমরা প্রত্যেকেই কিন্তু মেয়েটার জন্য একটা প্রপার জাস্টিস চাই, এবং সেই লড়াইতে আমরা প্রত্যেকে নেমেছিলাম। তার পরবর্তীতে গোটা বিষয়টাকে কিভাবে রাজনীতিকরণ করা হলো, গোটা বিষয়টা কিভাবে গদির লড়াই দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো সেটাও আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু তখনও আমরা বারবার চিৎকার করে একটা কথা বলেছিলাম যে ওই ভিড়ের মধ্যে, অর্থাৎ রাত্রি দখলের কথাটা যখন বারবার বলা হচ্ছে, ওই ভিড়ের মধ্যে কত মানুষরূপী পিশাচ রয়েছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ছেঁকে বার করতে হবে। বারবার বলেছিলাম ছাঁকনি এবার ব্যবহার করতে হবে। ঠিক আবার তার পরবর্তীতেই সেই জিনিসটা তন্ময় ভট্টাচার্য বাবুর বিষয়ে দেখলাম। শুধুমাত্র আমার শিক্ষাগত ওনাকে সম্মান করতে হবে, আমার বয়সে অনেকটা বড়, উনি আমার দাদুর বয়সী, তাই জন্য তন্ময় বাবু বলে বলছি, কিন্তু না হলে ওই বিষয়টাও আসছে না, জানো, তার মন থেকে। আর তার পাশাপাশি এই যে ঘটনাটা ঘটলো, এটা একদম রিসেন্ট ঘটনা, গতকালেরই ঘটনা। তো এই বিষয়টা নিয়েও আমি বারবার একটা কথা বলবো, যখন অরিজিৎ সিং গানটা লিখছিলেন, আর কবে যখন গানটা লেখা হয়েছিল, তখনও কিন্তু আমরা প্রত্যেকে বলেছিলাম যে গানের ছন্দটা সত্যি ভালো, হয়তো প্রতিবাদটা কিন্তু আমরা প্রত্যেকেই করতে শিখেছি বা করাটা উচিতও বটে, কিন্তু সিলেক্টিভ প্রতিবাদ কেন? যে কথাটা কুণালদা স্পষ্ট ভাষায় তোমাদেরকেও বলেছে, এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলে এই বক্তব্যটাই কুণালদা রেখেছে, যে প্রত্যেকটা মানুষ যখন আমরা বিপ্লবী সাজতে যাই কোনো না কোনো কেন্দ্রিক বিষয়, জিনিসটা কি সিলেক্টিভ হয়ে যাচ্ছে না? তো সিলেক্টিভ যদি হয় না তাহলে কিন্তু যেই বৃহৎ লড়াই, অর্থাৎ এটা তো একটা সামাজিক ব্যাধি, এটা কিন্তু টিপিক্যালি কোনো মানে পথ কেন্দ্রিক লড়াই বা কোনো চেয়ার কেন্দ্রিক লড়াই হওয়া উচিত নয়। যে জিনিসটা আমরা দিনের শুরু থেকে বলেছিলাম সেই জিনিসটার দিকে ঘুরে যাচ্ছে, জানেন তো। এবং সেটার প্রতিবাদ আমরা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যারা এই জাস্টিসের লড়াইতে নেমেছিলাম প্রত্যেকটা মানুষ করেছি। তাই জন্যই আমরা অনুরোধ করব, যখন যারা এই বিষয়টা বলেছিল তিলোত্তমার কেন্দ্রিক বিষয় যে না আমরা চাই না, আমরা সত্যি মেয়েটার জাস্টিস চাই, তো তাদেরকে আমরা বলবো এই মেয়েটার জাস্টিসটা চাইছেন না কেন? তাদেরকে আমরা বলবো যে সাংবাদিক বোনটার সাথে এরকম একটা যৌন হেনস্থা এবং গোটা বিষয়টাও নিজেই ফেসবুকের মাধ্যমে তুলে ধরেছে আমাদের প্রত্যেকের সামনে, ওর জন্য জাস্টিসটা চাইছেন না কেন? তাদেরকে আমরা তখনও বলেছিলাম যে সৌমিত্রের বিষয় 2001 সালে যখন সৌমিত্রের মৃতদেহ পাওয়া গেছে আরজিকরের হস্টেলের একটা রুম থেকে, সৌমিত্রের জন্য জাস্টিসটা কেন চাননি বলুন তো? যদি সৌমিত্রের জন্য জাস্টিসটা চাইতেন তাহলে হয়তো তিলোত্তমা কেন্দ্রিক জাস্টিস আপনাকে চাইতে হতো না, আপনাকে আমাকে পথে নামতে হতো না। এবং অবশ্যই এই আরজিকর কেন্দ্রিক বিষয়ে যেইভাবে গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা হলো এই জিনিসটাও দেখতে হতো না। উপনির্বাচন আমরা দেখলাম, এবং সেই উপনির্বাচনের পরেই যেটা সবথেকে বড় তৃণমূলের দিকে আঙুল উঠেছে সেটা হচ্ছে ট্যাব দুর্নীতি আর লটারি কেলেঙ্কারি। বারবার প্রশ্ন উঠছে এবং বিরোধী দল বলছে যে যদি 2026 বিধানসভায় আবার মমতা ব্যানার্জি নির্বাচিত হন বা তৃণমূল ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ দুর্নীতির ভরাডুবিতে ডুবে যাবে। আচ্ছা, তৃণমূলের বিরুদ্ধে নাকি তুমি প্রশ্নটা উঠছে বললে, এবং এই কথাটা যারা তুলছে তারা কিন্তু অবশ্যই বিরোধী দলের প্রত্যেকটা মানুষ। তোমার মনে আছে 2016 সালে ফ্রিডম 251 মনে আছে তো? তোমার প্রত্যেকটা দর্শককে আমি মনে করিয়ে দিতে চাই 2016 সালে ফ্রিডম 251 বলে একটা মোবাইল কেন্দ্রিক দুর্নীতি হয়েছিল, এবং সেটা সাইবার ক্রাইমের অন্যতম, যদি বড় মোবাইল দুর্নীতির মধ্যে হয়ে থাকে এরকম কিছু, সেটা কিন্তু তার মধ্যে অন্যতম নাম। এই জিনিসটা আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। সেই সময় বিজ্ঞাপনের প্রথম সারিতে
বিজ্ঞাপন যখন এই জিনিসটার করা হচ্ছিল ফ্রিডম 251-এর, তখন প্রত্যেকটা খবর কাগজের প্রথম পেজে যদি কারোর ছবি থাকতো সেটা কিন্তু ছিল মোদিজির ছবি। তাহলে গোটা যখন এত বড় দুর্নীতিটা হলো তখন কি সেই কেন্দ্রিক বিষয় মোদিজিকে জেলে তোলা হয়েছিল নাকি তার বিরুদ্ধে কেস করা হয়েছিল? সেই জিনিসটা আমি সেই প্রত্যেকটা মানুষের কাছ থেকে জানতে চাই। এবং যে তুমি দুর্নীতির কথাটা বললে, জানো তো, এটা একটা হ্যাকারদের মানে গোটা দিক, এবং এইটা কিন্তু শুধুমাত্র বাংলায় ঘটেছে তা নয়, বাংলা জিনিসটা প্রকাশ পেয়েছে কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা সেই কেন্দ্রিক স্ট্রং, এবং আমরা কিন্তু সত্যি এই জিনিসটা জানি যে যখন কিছু ভুল হচ্ছে সেটা আলাদা করে আমাদেরকে দেখতে হবে, এবং সেই বিষয়ে সেই ভুলটা কি করে সমাধান করব সেটার পূর্ণ প্রচেষ্টা কিন্তু বাংলা সর্বক্ষেত্রেই প্রথম। এটাও কিন্তু তুমি, আমি এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক জানি। এবং আমি তাদেরকে বারবার একটা জিনিস বলবো যে এই গোটা যেই হ্যাকারদের টিমটা আছে এই জিনিসটা কিন্তু খুঁজে বের করার দায়িত্ব শুধুমাত্র বাংলার নয়, জানেন তো। কারণ এই বাংলার পাশাপাশি এরকম কিন্তু হ্যাকিং এবং এরকম ডিজিটাল ফ্রড যে জিনিসটা হচ্ছে, সাইবার কেন্দ্রিক ইস্যু, সাইবার ক্রাইম যে জিনিসটা হচ্ছে, এই গোটা বিষয়টার সাথে যদি লড়তে হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে সাইবার কেন্দ্রিক যেই পরিকাঠামোটা আছে সেটাকে আরও শক্ত করে তুলতে হবে। আর এটা সত্যি তৃণমূল, বিজেপি বা সিপিএম কেন্দ্রিক বা কোনো দল কেন্দ্রিক বিষয়ই নয়, এটা একটা গোটা সাইবার কেন্দ্রিক বিষয়। এবং ডিজিটাল হওয়ার কথাটা তো মোদিজি ডাক্তার দিয়েছিলেন, তাহলে আজকে যখন ডিজিটালি কোনো একটা ফ্রড হচ্ছে তাহলে কি সেই দায়িত্বটা মোদিজি একদমই নেবেন না, পুরো কাঁধ থেকে ঝেড়ে দেবেন? এই যে বিজেপি নেতা অর্জুন সিং, তিনি বললেন যে তৃণমূল নাকি রাশিয়া থেকে কেমিক্যাল এনেছে তাকে এবং শুভেন্দু অধিকারীকে মারার জন্য, এবং তার সঙ্গে আরও একটি কথা বললেন যে যদি তার জীবনহানি ঘটে তাহলে তার সম্পূর্ণ দায় নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বুঝতে পারলাম না। যাই হোক, অর্জুনবাবু, নিজের জীবনকে এতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে রাখাটা ভীষণভাবে নিজেদের কাছে জরুরি। আজকে যখন প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনে ভুগছে বা আমাদের প্রত্যেকের মনে হচ্ছে আমি হয়তো সুযোগ্য নই, তখন নিজেকে এতটা ইম্পর্টেন্ট দেওয়া, আমি লোকজনকে বলবো যারা ডিপ্রেশনে ভুগছেন তাদেরকে বলবো একটু অর্জুনবাবুর সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে আপনারা সত্যি লড়ে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে পারি যে অর্জুনবাবুকে মারার জন্য রাশিয়া থেকে কোনো কেমিক্যাল, এই জিনিসটা আনতে হবে, এবং এই জিনিসটা কেন্দ্রেই সত্যি অর্জুনবাবু আমাদের কাছে অত বড় ফ্যাক্টর নয়, জানেন তো। মানে আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে অর্জুনবাবুকে মারবো বলে এরকম কিছু আনতে হবে, আমরা অর্জুনবাবুকে কনসিডারই করি না। এবং সেই জিনিসটা তো পার্থদা নিজেই দেখিয়ে দিয়েছে। পার্থদা অর্থাৎ নৈহাটির ভোটে যেইভাবে মানুষের ভালোবাসা পেয়ে বিজয়ী লাভ করেছেন, তার পরবর্তীতে সনদে উপনির্বাচনটা সবে হলো, এবং আমরা প্রত্যেকেই জানি যে সেই নৈহাটির ভালোবাসাতে কিন্তু সনদেই জিতবে। তোমাদের আমি সম্ভবত একটা কভারেজ দেখছিলাম, নৈহাটিতেই তোমরা গেছিলে, এবং সেখানেও তোমরা নিজেরা জানো ফিল্ড রিপোর্ট তোমাদের কাছ থেকেই উঠে এসছে, এবং শুধু তোমরা কেন, প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখেছি যে সম্ভাব্য বিজয়ী প্রার্থী সনদে। আমি একটু অর্জুনবাবুকে বলতে পারি, যদি আপনার এতই মনে হয় আপনি একবার সনদদের সাথে বসুন, সনদে পার্থদার সাথে একদিন আপনি বসুন, ওনারা বুঝিয়ে দেবেন আপনাকে আরও সুন্দরভাবে যে আপনি সত্যিই অতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় তৃণমূলের কাছে। তৃণমূল নেতা মদন মিত্র তিনি বলছেন যে তৃণমূলের মধ্যেই নাকি গিরগিটি বসবাস করছে, এবং তাকে সমর্থন করেছেন হুমায়ুন কবির। বিজেপি নেতারা একেবারে, বিজেপি শুধু কেন, যে কোনো বিরোধী দল, তারা কিন্তু এখান থেকে একটা বৃহত্তম পয়েন্ট পেয়ে গেছেন। তারা বলছেন, বারবার তৃণমূলকে আক্রমণ করছেন, তার মানে তৃণমূলের উচ্চতর লেভেলেও এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। না, গোষ্ঠীদ্বন্দ্ব না, সর্বপ্রথম আমি একটা জিনিস বারবার বলেছি যে আত্মসমালোচনাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এবং আত্মসমালোচনা করার মতো ক্ষমতা যদি কোনো দলের সত্যি আজকের দিনে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এবং অবশ্যই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। এবং এই কথাটা আমি কেন বলছি জানো তো, হঠাৎ করে আমাদের দলটা তো একজন দুজন মানুষকে নিয়ে নয়, এবং আমাদের দলের গোটা সংখ্যাটা শূন্যও নয়। অর্থাৎ আমি কোন দলের কথা বলছি সেটা আশা করছি যে তোমাদের প্রত্যেকটা দর্শক বুঝতে পারছেন। আমি সেই কেন্দ্রিক বিষয়ে একটা জিনিস বলতে পারি, যখন এটা একটা গঙ্গার মতো বৃহৎ এরিয়া জুড়ে তো, এবং বৃহৎ লোকজন এইটার সাথে যুক্ত, এবং তার মধ্যে একটা দুটো যদি আমি বলি যে একটু গঙ্গায় দেখবে নালার জলও ঢোকে, এবং সেই জিনিসটা বাস্তব, এই জিনিসটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তাই জন্যেই তৃণমূল কংগ্রেসকে আমরা বারবার একটা জিনিস দেখেছি যে যদি এরকম নালার জল কোনো ক্রমে ঢোকার চেষ্টা করেছে, ততবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তুলে আবার আলাদা করে দিয়েছে গঙ্গা থেকে। অর্থাৎ গঙ্গা দিন শেষে যেমন দিনের প্রথম থেকে শুদ্ধ ছিল, দিন শেষেও কিন্তু গঙ্গা শুদ্ধই আছে। এবং আমি তাদেরকে বলবো, যারা এত কথা বলছেন, আপনাদের নিজেরা একটু শিখুন না আত্মসমালোচনা করাটা কিভাবে করতে হয়, কারণ সেই জিনিসটা যদি করতেন তাহলে 34 বছরের পরবর্তীতে শূন্য হতেন না। যদি আমি একটু মনে করিয়ে দিই অযোধ্যার কথা,
রাম মন্দিরের কথা, যে রাম মন্দিরের টোপ খাইয়ে প্রত্যেকটা মানুষ ভেবেছিল, অর্থাৎ বিজেপির কিছু নেতারা ভেবেছিল যে বাংলায় এবং বিভিন্ন জায়গায় একটা ভালো সংখ্যক ভোট তারা পাবে, সেই জিনিসটা কিন্তু হয়েছে কি? হয়নি তো, এটা স্পষ্ট। এবং আমি তাই জন্যই বলছি একটু আত্মসমালোচনাটা ভীষণভাবে প্রয়োজন, জানো তো। যদি এই গোটা রাজনৈতিক লড়াইতে টিকে থাকতে লাগে তাহলে একটু তৃণমূল থেকে এই আত্মসমালোচনা করাটা শিখে নিন, কারণ সেই জিনিসটা যত করবেন তাহলে যদি শূন্য থেকে কোনো ক্রমে আপনি একে আসতে পারেন তাহলে হতে পারে। এই অযোধ্যা প্রসঙ্গেই আসি। শুভেন্দু অধিকারী বলেছেন যে ওপারে মোহাম্মদ ইউনুস এবং এপারে মোহাম্মদ ইউনুসের বোন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটা কথা বলেছেন যে বিজেপিকে ভোট দাও, নয়তো বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ সমস্ত মন্দির ভেঙে ফেলা হবে। বিজেপি তো বরাবরই গোটা বিষয়টা বাংলাদেশ কেন্দ্রিকই করার চেষ্টা করেছিল। আমি যদি আরজিকর কেন্দ্রিক বিষয়ে আবার একটু ফিরে যাই, তুমি একটু মনে করে দেখো তো, আরজিকরের যেই গোটা কেসটা হয়েছে তার পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে পুলিশরা যাকে ধরেছিল সেই তো মূল অভিযুক্ত হিসেবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায় যখন 24 ঘন্টার মধ্যে ধরা পড়লো, তার পরবর্তীতে কিন্তু বিজেপি এবং সিপিএম দুজনেই মানে সম্মিলিতভাবে যদি গোটা বাংলাকে উত্তপ্ত করার পূর্ণ প্রচেষ্টা করেছিল কিন্তু এরাই, এবং এরা কিন্তু পূর্ণভাবে চেয়েছিল যে গোটা বিষয়টা, গোটা বাংলাকে কিভাবে উত্তপ্ত করে বাংলাদেশে পরিণত করবে। যদি বাংলাদেশে পরিণত করার পূর্ণ চেষ্টায় কেউ থাকে সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারী স্বয়ং। এবং এই বিষয়ে আলাদা করে তোমাকে বা তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে আলাদা করে বলার সত্যি কিছু নেই। প্রত্যেকটা মানুষই কিন্তু সুবুদ্ধি সম্পূর্ণ, সবারই কিন্তু এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে। এবং আমি বারবার বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার একটা কথা বলে যে বাইরে থেকে লোকজন আসছে বাংলায়, এই কথাটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে থাকে। যতবার এই কথাটা উঠেছে ততবার আমি একটা কথাই বলেছি যে যারা এই কথাটা বলছে উনি কি নিজে ভুলে যাচ্ছেন যে ওই দায়িত্বে তো উনি নিজে আছেন, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সটা কিন্তু উনি নিজেই দেখেন। তাহলে উনি কিন্তু নিজেই স্বীকার করছে যে বাবা আমি কিন্তু যেই কাজটায় আছি আমি সেটাই পূর্ণভাবে অসফল। তো এই জিনিসটা উনি তো নিজেই বলছেন। তাহলে আমি ওনাকে বলবো উনি আগে সর্বপ্রথম নিজের জায়গা থেকে পদত্যাগ করুক, তারপরে না হয় এই গোটা বিশ্লেষণ বা কথা বা বেসিক ডিসকাশনে আমরা তার পরবর্তীতে আসতে পারি। রাজ্যে 6টা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল সামনে এবং বিজেপি কিন্তু খুব আত্মবিশ্বাসী, তারা তৃণমূলকে সরিয়ে তারা নিজের জায়গা দখল করতে পারবে এবারের বিধানসভা। এবং তার সঙ্গে বাম কংগ্রেসের জোটটা কিন্তু আমরা এবছর দেখলাম না। তার একটাই কারণ বারবার উঠে আসছে, আরজি করের ফলে বাম খুব আত্মবিশ্বাসী যে বামেদের দিকে ভোটটা বাড়বে। কি মনে হচ্ছে তৃণমূলের অবস্থা কি হবে? কনফিডেন্স খুব ভালো, জানো তো, কিন্তু কোনো কিছুতেই যদি ওভার কনফিডেন্স চলে আসে তাহলেই সেটা অসুবিধার হয়ে যায়। এবং তুমি বরাবরই দেখবে যে বিজেপি বরাবরই সর্বক্ষেত্রেই ওভার কনফিডেন্ট। অর্থাৎ যদি আমি আবারও অমিত শাহর কথা বলি, বিভিন্ন জায়গা থেকে স্টেজ থেকে মন্তব্য উনি রেখেছিলেন যে ইসবার 200 পার, ইসবার 400 পার, কত সংখ্যক উনি বলেছিলেন এই কেন্দ্রিক বিষয়। এবং ততবারই আমরা দেখেছি যতবার উনি এই কথা বলেছেন ততবার কিন্তু ওই সংখ্যাটা ওনার কমতে থেকেছে। এবং এই জিনিসটা আমরা আত্মবিশ্বাসী যে যতবার ওনাদের সংখ্যাটা এই কেন্দ্রিক বিষয় ওনাদের মানসিকতায় বাড়বে বা বাড়তে চলবে, ততবার কিন্তু আমাদের সংখ্যাটা, অর্থাৎ যখন মেন বিষয়টা আসবে, যখন গোটা রেজাল্ট দেখার বিষয় আসবে, তখন কিন্তু আমাদের সংখ্যাটা এক এক করে বাড়তেই থাকবে। এবং যেই জিনিসটা বরাবরই হয়ে এসছে, ওরা প্রত্যেকটা ক্ষেত্রে যখন গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করার চেষ্টা করে, প্রত্যেকটা সুবুদ্ধি সম্পূর্ণ এই বাংলার মানুষ, অর্থাৎ তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক এই জিনিসটার ব্যাপারে তো পূর্ণভাবে অবগত যে ওরা কীভাবে গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করে। তারা কিন্তু ঘুরে ফিরে সেই তৃণমূলকেই ভরসা করে এবং তারা আমাদেরকেই ভোটটা দেয়। এবং সেই জিনিসটা এই 6তে 6 আমি আবারও বলেছি যে হাফ ডজন এবারও আমাদেরই হবে, অর্থাৎ 6তে 6 তৃণমূল কংগ্রেসই পাবে। সেই জিনিসটা তো আর কিছুদিনের অপেক্ষা, সেই জিনিসটা না হয় আমরা তোমাদের চ্যানেলেই দেখবো, তাই না? শেষ প্রশ্নে যাব। এই যে বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তারাই নাকি ভোট করতে দেয় না বিজেপির পক্ষে, তারা পুলিশদেরকে ম্যানিপুলেট করছে যাতে পুলিশরা সেই কারণেই ইচ্ছা করে বেআইনিভাবে লোক ঢোকাচ্ছে এবং তৃণমূল ভোট করছে। তো এইটা কি তোমরা গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখাচ্ছ? এটা আমি সর্বপ্রথম প্রশ্ন করব, কারণ হিরণ যেই কথাটা বলেছে, সম্মানীয় হিরণবাবু যে কথাটা আপনি বলেছেন, সেই প্রশ্নটার মধ্যে কিন্তু সর্বপ্রথম সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় কথাটা উল্লেখিত। তো যদি এই প্রশ্নটা করতে হয় তাহলে এটা আমি সর্বপ্রথম তোমাকে বলবো যে তুমি যদি কোনো বিজেপি নেতার কাছে যাও এই প্রশ্নটা তাদেরকে করো, কারণ এটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। এবং পারিবারিক দাদাভাইদের যদি কোনো ঝগড়া হয় সেই বিষয়ে আমি না হয় পাশের বাড়ি থেকে বক্তব্য নাই রাখলাম। কিন্তু হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি মানে বিজেপির ভোট করতে দিচ্ছে না। হ্যাঁ, হয়তো উনি এই জিনিসটাই বলতে চাইছেন এবং এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে এবং তোমার প্রত্যেকটা দর্শককে বলতে পারি যে যখন না আমি কনফার্ম
যে এই পরীক্ষায় আমি শূন্য পাচ্ছি, তখন আমি বিশাল কথা বলি, অর্থাৎ বিশাল এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করি যে ইনভিজিলেটরটা না ভালো ছিল না, বা আমার পেনটা ঠিক সময় কাজ করেনি, বা এরকম কেন্দ্রিক বিষয় আমরা বলি যে ধরো পেপারটা ভালো ছিল না, লিখতে লিখতে না ছিঁড়ে গেছে, তাই ঠিকভাবে জমাটা দিতে পারিনি। তো সমান এরকম এক্সাম্পলই হয়তো তুলছে হিরণবাবু। এবং যদি আমি ওই অ্যাসপেক্টটা না ধরি তাহলে অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে সেই অ্যাসপেক্টটা তুলে ধরতে হবে, এবং এটার ভালো উত্তর কোনো এক বিজেপি নেতাই দিতে পারবে।